নমস্কার। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গোল্ডেন রুলস অফ অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিখতে গেলে আপনাদেরকে প্রাথমিকভাবে একটি বিষয়ে ধারণা রাখতে হবে। যদিও যে টপিকটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি একটু অ্যাডভান্স লেভেলের যারা জ্যোতিষ চর্চা করছেন, প্রাথমিক লেভেল থেকে একটু উপরে, এই টপিকটা একটু অ্যাডভান্স লেভেলের মধ্যে কিন্তু পড়ে। আজকের টপিকে আমরা যা শিখব সেটি হলো, আমরা তো একটা চার্ট দেখি, যেভাবে আমি একটু এঁকে নিই, তারপর আমি আপনাদের বোঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন, আমরা এরকম একটি চার্ট অঙ্কন করলাম। আপনারা জানেন, এটাকে যদি আমি 1 ধরি, তাহলে এইভাবে কাউন্ট করলে আমরা 12টি ভাব পাবো, অর্থাৎ 12টি রাশি। এই 12টি রাশিতে 9টি গ্রহ থাকবে। একমাত্র রাহু এবং কেতুর নির্দিষ্ট কোনো ঘর নেই বা ভাব নেই। তারা যেভাবে অবস্থান করে তারা সেই ভাবেরই স্বরূপ হিসাবে কাজ করে, প্রতিনিধিত্ব করে এক কথায় বলতে গেলে। দ্বিতীয়ত হচ্ছে, রবি এবং চন্দ্রের একটি করে নির্দিষ্ট ঘর রয়েছে। বাকি গ্রহগুলোর প্রত্যেকেরই 2টো করে ঘর আছে, এটা আপনারা জানেন। যারা জানেন না, আমি একটুখানি তাদেরকে বলে দিই। যেমন এটাকে বলা হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12টি রাশি। প্রথম এটা হচ্ছে মেষ রাশি, এর অধিপতি হচ্ছে মঙ্গল। বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। বুধের আরেকটি ঘর, সেটি হলো কন্যা, অর্থাৎ কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। এরপরে আসছে সপ্তম রাশি, সেটিকে বলা হচ্ছে তুলা রাশি, তারও অধিপতি হচ্ছে গিয়ে শুক্র। বৃশ্চিক রাশি অধিপতি হচ্ছে মঙ্গল। ধনু রাশি অধিপতি হচ্ছে বৃহস্পতি, অধিপতি হচ্ছে শনি। কুম্ভ রাশির অধিপতি শনি। শেষ এবং অন্তিম রাশি মীন, তার অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে মঙ্গলের 2টো ঘর, বুধের 2টো ঘর, শুক্রের 2টো ঘর, বৃহস্পতির 2টো ঘর, শনির 2টো ঘর আমরা পেলাম। এটা আমরা সবাই জানি। তবুও কেন আলোচনা করলাম, এইটি চিত্রটি কেন আমি আঁকলাম, তার পেছনে কারণ আছে। যে মনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র এবং আত্মার কারক গ্রহ হল রবি। প্রত্যেকটি গ্রহের সপ্তম দৃষ্টি রয়েছে। মঙ্গলের চতুর্থ, অষ্টম ভাবে দৃষ্টি রয়েছে। শুক্রের সপ্তমে দৃষ্টি রয়েছে। বুধের সপ্তমে অনলি দৃষ্টি রয়েছে। চন্দ্রের সপ্তমে রয়েছে। রবির সপ্তমে রয়েছে। শুক্রেরও সপ্তমে রয়েছে। বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবমে রয়েছে। শনির তৃতীয় ও দশমে রয়েছে। রাহুর পঞ্চম, সপ্তম, নবম। কেতুর কোনো দৃষ্টি ধরা হয় না। এবার যে কথাটা বলার, দেখা গেল কোনো একটি ঘরে চন্দ্রের একটি সম্পর্ক তৈরি হয়েছে, অর্থাৎ দেখা গেল রবি কর্কটে চলে এলো। তাহলে রবি প্লাস চন্দ্র একটা সম্পর্ক তৈরি হলো। তাহলে এই চার্ট দেখে আপনারা কি বিচার করবেন? সবসময় আপনাকে দেখতে হবে, প্রতিনিয়ত একটি গ্রহের সঙ্গে আরেকটি গ্রহের সম্পর্কের ফলে একটি যোগ তৈরি হচ্ছে। প্রত্যেকটা যোগ
তার সময় অনুযায়ী, অর্থাৎ দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা অনুযায়ী, বলবত্তা অনুযায়ী সে কিন্তু তার ফল দিয়ে থাকে। শুভ গ্রহ হলে শুভ ফল, অশুভ গ্রহ হলে অশুভ ফল, এটা আপনারা জানেন সবাই। তাহলে রবি এবং চন্দ্র একটি ঘরে রয়েছে, তাহলে কী ফল দিতে পারে? আপনি কি বলবেন? কেউ একজন আপনাকে কি বলা যেতে পারে, কি কি ঘটতে পারে? অর্থাৎ রবি এখানে আমরা বলেছি আত্মার কারক গ্রহ। আবার রবিকে আমরা অনেক সময় পিতা হিসাবেও ধরি, রবিকে আমরা সন্তান হিসেবেও বিবেচনা করে থাকি। তাহলে রবির সঙ্গে চন্দ্রের কনজাংশন বা সম্পর্ক তৈরি হলে পরে তখন কি ঘটতে পারে? ঘটতে পারে এই যে জাতকের জন্মছকে রবি প্লাস চন্দ্র একটা কম্বিনেশন তৈরি হলো, সেক্ষেত্রে হতে পারে সেই জাতকের পিতা স্থান পরিবর্তন হতে পারে। অর্থাৎ তিনি পূর্বে কোনো বাড়িতে থাকলে তিনি হয়তো নতুন বাড়ি নির্মাণ করে সেখানে চলে যেতে পারেন। সেটা বিভিন্ন কারণে ঘটতে পারে, কর্মসূত্র থেকে বিভিন্ন কারণের তো কোনো অভাব নেই। তাহলে এই যে কম্বিনেশন, তা আজকে আমি রবির সঙ্গে সবার একটা সম্পর্ক তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে রবির সঙ্গে চন্দ্রের হলে পরে পিতার কি হতে পারে? যে জাতকের জন্মছক আপনি দেখছেন তার পিতার স্থান পরিবর্তন হতে পারে কোনো না কোনো সময়, এটা একটা রেজাল্ট হতে পারে। দ্বিতীয়ত মঙ্গল। এবার ধরুন রবির সঙ্গে মঙ্গলের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। মঙ্গল একটি অগ্নিকারক বা ফায়ারি প্ল্যানেট, রবি একটি অগ্নিকারক বা ফায়ারি প্ল্যানেট। তাহলে দুটো অগ্নিকারক গ্রহের একটি সম্পর্ক তৈরি হচ্ছে। এটা কিন্তু সবসময় ভালো রেজাল্ট কিন্তু দেয় না, এটা আপনাকে মনে রাখতে হবে। রক্তের কারক গ্রহ, সাহসিকতার কারক গ্রহ। তাহলে অনেক সময় এই কম্বিনেশন যদি থাকে তাহলে যেটা পসিবিলিটিস হতে পারে, আমাদের অন্যান্য পারিপার্শ্বিক বিচার করতে হবে, কিন্তু যেটা পসিবিলিটিস সেটা কি হতে পারে না, ওই জাতকের পিতার টেম্পারমেন্ট একটুখানি হাই হতে পারে, অর্থাৎ মেজাজটা একটু চড়া টাইপের হতে পারে। তাহলে এই যে কম্বিনেশন এবং কম্বিনেশনের ফলে যে রেজাল্ট, এটা আপনাকে তাৎক্ষণিকভাবে ভেবে নেওয়া এবং যার জন্মছক আপনি দেখবেন বা বিচার করবেন তার সঙ্গে কথা প্রসঙ্গে আলোচনা করে আপনি তার জন্মছকটা ঠিক আছে কি না এটাও কিন্তু টেস্ট করার একটা পথ হতে পারে। অনেকে দেখবেন দিন আপনাকে বলে দিলেন হ্যাঁ আমার এই ডেট অফ বার্থ ঠিক আছে, আমার এই ডেট অফ টাইম ঠিক আছে, প্লেস সব ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, দেখা যায় টাইমটা একটা গড়বড় হয়, ডেট অনেক সময় তাদের ভুল তারা বলে থাকেন। তখন কিন্তু আপনি এই চারটি যে ঠিক খুব অল্প সময় সেটাকে বিচার করবার বা এই চারটিকে ঠিক আছে কি না, আপনি যখন একটা জ্যোতিষের হিসাবে আপনি যখন একটা জন্মছক পাবেন, সেই জন্মছক যখন আপনি টেস্ট করবেন, করতে গিয়ে আপনাকে প্রথমে তো একটু দেখতে হবে, প্রিভিয়াস কিন্তু কথাবার্তা আপনাকে তো বলতে হবে। যদি জন্মছকটাই ঠিক না থাকে তবে তার আপনার ভবিষ্যৎ তার প্রেডিকশন করে আপনার লাভটা কী? তাহলে প্রথমে আপনাকে কিন্তু দেখতে হবে জন্মছকটা ঠিক আছে কি না। তাহলে এই ধরনের গ্রহ কম্বিনেশনগুলো দেখে রেজাল্ট বলে জাতকের সঙ্গে কথা প্রসঙ্গে আলোচনা করে আপনি দেখবেন যে হ্যাঁ সত্যি করে যে জাতক যে জন্মছকটি দিয়েছে সেটা কতটা ঠিকঠাক রয়েছে। রবির সঙ্গে বুধের একটা সম্পর্ক তৈরি হলো, রবি প্লাস বুধ। আপনারা জানেন এই কম্বিনেশনটা একটা দারুণ কম্বিনেশন। এটাকে বলা হচ্ছে বুধাদিত্য যোগ। কিন্তু প্রশ্ন আছে, সব রাশিতেই কি বুধাদিত্য যোগ হয়? সমস্ত ভাবেই কি বুধাদিত্য যোগ হয়? এটা নিয়ে এর আগে আমি অনেক ভিডিও করেছি, আপনারা সেগুলো দেখে নেবেন। আজকে ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আমি খুব একটি যাচ্ছি না। তাহলে এইটুকু জেনে রাখুন, রবি সঙ্গে বুধের যদি একটা সম্পর্ক তৈরি হয় তাহলে কিন্তু বুধাদিত্য যোগ হয়। এক্ষেত্রে
আমাদের সবসময় দেখতে হবে সেই বুধাদিত্য যোগটা কতখানি পাওয়ারফুল, সেটা আমরা ডিগ্রি অনুযায়ী দেখব। বুধ কম্বাস্ট হচ্ছে কিনা সেটাও আমাদেরকে দেখে নিতে হবে। কম্বাস্টটা কি আপনারা জানেন, তবুও আমি আপনাদের একবার স্মরণ করিয়ে দিই। রবি এবং বুধ তার মধ্যে যদি ব্যবধান, মাঝখানে যে ব্যবধান সেটা যদি 15 ডিগ্রির কম হয়, অর্থাৎ 15 ডিগ্রি ব্যারিয়ারের মধ্যে যদি বুধ ঢুকে পড়ে, তখন সেই বুধটাকে বলা হচ্ছে রবি কম্বাস্ট, মানে রবি দ্বারা দগ্ধ। তাহলে সেই বুধ দ্বারা কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। তাহলে দেখা গেল রবির সঙ্গে বুধের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। যদি বুধাদিত্য যোগ হয়ে থাকে তাহলে তো এক কথা আপনি বলতে পারবেন সেই জাতক প্রায় সমস্ত কর্মে সিদ্ধি লাভ করবে, সর্বসিদ্ধি যোগ এক কথায় বলা যেতে পারে। জীবনে তার কোনো জায়গায় যদি কোনো ডিসপুটও থেকে থাকে, সে কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করে তার জীবনে কিন্তু সে অনেক বেশি সাফল্য নিয়ে আসতে পারবে। এবার এই বুধ এবং রবি একসঙ্গে থাকলে কি হয় আমি আপনাদের কিছুটা আভাস দিলাম। আরও একটা বড় জিনিস রয়েছে, সেই জাতকের যিনি পিতা হবেন নিঃসন্দেহে তিনি হবেন অনেক বেশি নলেজিয়েট পার্সন, অর্থাৎ খুব জ্ঞানী পণ্ডিত ব্যক্তি। এবং তার সঙ্গে যদি বৃহস্পতির সম্পর্ক তৈরি হয় তাহলে ধরে নিতে হবে সেই জাতক, মানে তার সেই জাতকের পিতা অনেক বড় কোনো সংস্থায় যুক্ত ছিলেন এবং তার সেই যুক্ত থাকার মূল কারণটাই ছিল পাণ্ডিত্য। শুধু তার পিতা নন, জাতক নিজেও কিন্তু একজন পণ্ডিত ব্যক্তি হবেন, এই বিষয়ে কিন্তু কোনো রকমের সন্দেহ আর নেই। এরপরে আমরা ধরুন রবির সঙ্গে শুক্রের একটা সম্পর্ক যদি থাকে, কম্বিনেশন আপনি জন্মছকে দেখলেন রবি প্লাস শুক্র, রবি প্লাস শুক্র কি হবে? রবি আমাদেরকে কি নির্দেশ করছে? গুড হেলথ। তাহলে রবির সঙ্গে শুক্রের সম্পর্ক এটাই প্রমাণ করবে যে তার পিতার কিন্তু গুড হেলথ থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। শুক্র নির্দেশ করছে ওয়েলথ, সম্পদ, টাকা পয়সা। এটাও বলতে পারবো যে তার পিতা কিন্তু যথেষ্ট রকমের ভালো সম্পদের অধিকারী, অর্থাৎ ধনী ব্যক্তি না হলেও টাকা পয়সার কিন্তু তার খুব একটা অভাব ছিল না বা হয়নি বা হবে না। তাহলে এই যে কম্বিনেশন এবং তার ফলে যা রেজাল্ট, যেটাকে আপনারা যোগ বলে জানেন জ্যোতিষে, এটা কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক, একটু অ্যাডভান্স, কিন্তু এটা ছাড়া আপনি জ্যোতিষশাস্ত্রে কিন্তু এক কদম এগিয়ে যেতে পারবেন না। দেখুন, ভাবের সঙ্গে ভাবের, গ্রহের সঙ্গে গ্রহের, যেমন ভাবের সঙ্গে ভাব কেমন বললাম, কেন্দ্রের সঙ্গে যদি কোন ভাবের সম্পর্ক তৈরি হয় তাহলে কি হয় আপনারা সবাই জানেন, রাজযোগ তৈরি হচ্ছে। ঠিক তেমনি ভাবের সঙ্গে ভাবের যোগ তৈরি হয়। দেখবেন আপনারা জন্মছকে অনেক রকমের যোগ পাবেন। সেই যোগগুলো কি, কতগুলো গ্রহের কম্পোজিশন। এবার এই যোগগুলো জানা বা তার রেজাল্ট সম্বন্ধে আপনাকে কিছুটা জানতে হবে, না হলে কিন্তু আপনি বিশেষ করে এই সাবজেক্টে খুব বেশি এগিয়ে যেতে পারবেন না। আর একটা কথা বলে রাখি, যদিও আমার কথাটা বলাটা ঠিক নয়, কিন্তু বাজারে দেখবেন প্রচুর অসংখ্য লেখকের অনেক জ্যোতিষের বই রয়েছে। এক একজন ব্যক্তি তার নিজের মতটাও কিন্তু সেখানে তারা রেখে যান। ফলে জ্যোতিষশাস্ত্রের যে আকর গ্রন্থ পরাশর বা জৈমিনী বা বিভিন্ন পণ্ডিতদের যে সূত্র,
সেই সূত্র থেকে কিন্তু অনেক সময় আমি দেখেছি বিভিন্ন বইতে, প্রচুর বই থাকলেও কিন্তু সেই বইগুলোতে কিন্তু, সব বইয়ের কথা বলছি না, অনেকাংশেই অনেক কিন্তু ত্রুটি বিচ্যুতি আছে। আপনার এই ব্যাপারটা কিন্তু একটুখানি অ্যালার্ট থাকবেন। যেখানে জ্যোতিষ শিখছেন, যে প্রতিষ্ঠানে, যে শিক্ষা প্রতিষ্ঠানে, সেই সমস্ত পণ্ডিত ব্যক্তি যারা আপনাদেরকে জ্যোতিষ শেখাচ্ছেন, তাদেরও মতামত, তাদের পরামর্শ আপনারা কিন্তু এক্ষেত্রে নিতে পারেন। দেখুন, এরপরে আরেকটি প্রসঙ্গ এখানে আলোচনা করি, যেটি হলো রবির সঙ্গে যদি বৃহস্পতির কোনো সম্পর্ক তৈরি হয়। এখন যেটি বলবো সেটা হচ্ছে বৃহস্পতি, রবির সঙ্গে দেখা গেল বৃহস্পতির একটি সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে বৃহস্পতি আমাদেরকে কি নির্দেশ করছে? মহৎ ব্যক্তি, পাণ্ডিত্য, এবং শুধু তাই নয়, সমাজে একজন রেপুটেড পার্সন হতে গেলে বা ব্যক্তিত্বের ছাপ রেখে যেতে গেলে আমাদের কিন্তু বৃহস্পতির মতো একটি শুভ গ্রহের কিন্তু সাপোর্ট চাই। তাহলে রবির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক একটা খুব ভালো যোগ তৈরি করছে। সেটা কি কি নির্দেশ করতে পারে? অনেক কিছু আছে, আমি সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তার পিতা, যে জাতকের জন্মছক দেখছেন, তার পিতা সমাজে একজন কেউ কেটা বা গণ্যমান্য ব্যক্তি হতে পারে। শুধু তাই নয়, যে জাতকের জন্মছক দেখছেন, সেই জাতকও কিন্তু সমাজে তার গুণের ছাপ রেখে যেতে পারে। রবির সঙ্গে যদি স্যাটার্ন বা শনির সঙ্গে কোনো সম্পর্ক তৈরি হয়, রবি শনি এক ঘরে থাকতে পারে, রবির সপ্তমে শনি থাকতে পারে, শনির দশমে রবি থাকতে পারে, শনির তৃতীয় রবি থাকতে পারে, তাহলে এই যে কম্বিনেশন তৈরি হচ্ছে, এই কম্বিনেশনের ফলে কী হতে পারে? এক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে জাতকের জন্মছক দেখছেন, যে কোনো এক সময় ওই জাতকের পিতা একটা খুব কষ্টকর সময়ের মধ্য দিয়ে তিনি নিজের জীবনকে অতিবাহিত করেছেন। রবির সঙ্গে যদি রাহুর সম্পর্ক থাকে, তাহলে কি হতে পারে? তাহলে জাতকের দাদু অর্থাৎ গ্র্যান্ড পাপা, তিনি একজন সমাজের ভালো ব্যক্তি হতে পারেন। কেতুর সঙ্গে যদি রবির সম্পর্ক হয়, তো গ্র্যান্ড মা অর্থাৎ দাদি, ঠাকুমা, দিদিমা, দ্যাটস লাইক। তা এই ধরনের মহিলারা, ওই জাতিকার যারা তার সম্পর্কের থাকবেন, তারা অনেকটা স্পিরিচুয়াল টাইপ মেন্টালিটি, মানসিকতা, আধ্যাত্মবাদের প্রতি তাদের যে অনুরাগ, চর্চা, এগুলো কিন্তু তাদের থাকবে। তার বন্ধুরা, আজকে একটি চার্ট থেকে আমরা কিভাবে একটি কম্বিনেশন তৈরি করা হয়, কিভাবে আমরা সেই কম্বিনেশন থেকে কি আন্দাজ করা উচিত বা কি আন্দাজ করা যেতে পারে, সেই সব নিয়ে একটি প্রাথমিক ধারণা আপনাদের কাছে রাখলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই, নতুন করে আর কি বলবো, একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাতে করে আমার উৎসাহটা একটু বাড়ে। আর আজকে এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।